আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। আজকের আমাদের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এগুলি ক্যান্সারের কারণ। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজ যে মানুষটির গল্প আমাদের চ্যানেলে পাঠ হতে চলেছে তার ঝুলিতে রয়েছে 150-র বেশি উপন্যাস ও 300-র বেশি ছোট গল্প। আজকে আমাদের চ্যানেলে সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ঘর। গল্প পাঠে গল্পের সূত্রধর ও ইয়াকুব শেখের চরিত্রে আমি অনিব্রত, বিদেশি ছেলের চরিত্রে স্বামী ও মেয়ে ও জামিলা বিবির চরিত্রে পম্পা। তো শুরু হচ্ছে আজকের আমাদের গল্প ঘর। একবার নয়, বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিচ্ছিল আর স্পষ্ট নাম ধরে ডাকাডাকি করছিল। ইয়াকুব, ইয়াকুব। সেই সময় মাঝরাতে যেন বাতাসের তোলপাড় শুরু হয়েছে, যেন ছোট বড় সব রকমের গাছপালা তুলতে লেগেছে চারিদিকে। ভাঙা দালানের কোনায় কোনায় ইঁদুরগুলো দৌড়ে যাচ্ছে। ইয়াকুব, এই ইয়াকুব। ইয়াকুবের বউ স্বপ্ন দেখে গোঙাচ্ছে। খরগোশ কিংবা শেয়াল কি যেন একটা লাফ দিয়ে মেঝেই পড়ল। পাটকাঠির বেড়ায় ঠাসা জানলাটা মড়মড় করে উঠল। ইয়াকুব, ইয়াকুব। ইয়াকুব সরকারি লণ্ঠনটা তাড়াতাড়ি জেলে নিয়ে আগর ঠেলে বেরিয়েছিল। বারান্দার নিচে সিঁড়ি বেয়ে নামলে যেসব পাথর বাঁধানো কবরগুলো পায়ের সামনে প্রতিরোধ গড়ে তোলে, ইয়াকুব বিড়ি বিড়ি করে গাল দিচ্ছিল তাদের ভূতগুলোকে। ইয়াকুব খাঁর পায়ে পায়ে কবর, ইয়াকুব খাঁর পায়ে দোজক। খোঁজার কবরের ভেতরে দোজখের আগুনে ঝলসাচ্ছে। সেই আগুনে পা বাঁচানো কঠিন। ইয়াকুব অনেক সাবধানে হেঁটে ফটকের কাছে পৌঁছেছিল। ফটকটা তখনও নড়ে উঠেছে, কিন্তু ভারী দরজার একটা পাল্লা একটু ফাঁক করে আছে। তবুও কাউকে সে দেখতে পায়নি। ইয়াকুব মুন্ডুটা বাড়িয়ে এদিক ওদিক খুঁজছিল। ঠাসা অন্ধকার, আকাশে নক্ষত্র জ্বলছে। সামনে ফাঁকা কিছু ঘাসের জমি, তার ওপারে জাতীয় মহাসড়ক। সব কিছু অন্ধকারের মধ্যে একাকার। ছোট বড় গাছপালার ঘন জঙ্গলে আবছা পোকামাকড়ের ডাক। আর আশ্চর্য, একটুও বাতাস নেই। সব কিছু শান্ত আর স্পন্দনহীন। সেই দুনিয়ার কোনো চিহ্ন নেই সেখানে, যে দুনিয়াটা প্রতি সকাল থেকে সন্ধ্যা ইয়াকুব খাঁর মতন বুড়ো মানুষটিকেও কবর থেকে পালাতে ফোঁসলায়। মহাসড়কের খানিক দূরে রেল লাইন সমান্তরাল। সেই সময় ট্রেনের শব্দ শোনা গেলে ইয়াকুব খাঁ স্টক বন্ধ করে ঘরে ফিরেছিল। কানের ভুল হতে পারে, চোখের ভুল যেমন হয়, কিন্তু সেই ছেলেবেলা থেকে আজ অবধি এই বিরাট খসে পড়া নবাবী মসজিদ আর দালান বাড়ি, উঁচু পাঁচিল ঘেরা কারখানায় তার জীবন কাটছে। তার বাপের কেটেছে, তার বাপের এবং তারও বাপের। ইয়াকুবকে কেউ ডাকেনি। সারা দিন ফটক খোলা থাকে, সবার দ্বার অবারিত। কত মানুষ আসে। মকসুদাবাদ রিয়াসতের খোজাদের কবরখানা দেখতে আসে। হরেক রকম মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, কত রকম গায়ের রং তাদের। জীবন্ত, ঝলমলে, তুখোর,
হল্লাবাজ। খোঁজা নবাব কি আমিরের সাদা টুটা পাথরের বাঁধানো কবরে বসে সিগারেট খাই। ফুল তুলে মেয়েরা খোঁপাই কোজে, বেলেল্লাপনা করে। কুতকুতে চোখে তাকিয়ে দেখে বুড়ো খিদমাতকার ইয়াকুব খান। রাগে কা জ্বালা করে। বেশরম औरत। অসহ্য লাগলে সে গোমরা মুখে বলেই ফেলে, बहुत হয়েছে হুজুর, और की देखबेन खाने, ये तो मामूली कब्रिस्तान है खुदा लोगों का, और कुछ नहीं। অসহ্য, তবু যেন ভালো লাগে। ভালো লাগে রাতের দিকে, যখন নির্জনতা থমথম করে, ঝিঝির ডাকে দিনের সেই সব দৃশ্যগুলো চোখের সামনে স্পষ্ট ভাসে। হ্যাঁ, ইয়ে তো হে জিন্দেগানি, এই তো হচ্ছে জীবন। সারাটি দিন জীবনই দেখেছে সে। এখন রাতে শুধুই মৃত্যুর স্বাদ, মৃত্যুকে অনুভব করা। চারপাশে মौत का अंधेरा और मौत का ঠান্ডা। মৃত্যুর অন্ধকার ও মৃত্যুর শীতলতা শুরু। এবং তখনই দিনের প্রজাপতির মতো সেই ফুটফুটে সুন্দর যুবক যুবতীর কথা মনে পড়ে যায় তার। আফসোসে ঘুম আসে না। পালিয়ে যেতে ইচ্ছা করে ইয়াকুব খাঁর। বড় বড় সব ঘরগুলো ধসে পড়েছে। দরজা জানলার কোনোটা খুলে নিয়ে গেছে চোরে, কোনোটার বা অন্য কেউ। বারণ করতে মন চায় না ইয়াকুবের। নিচ্ছে নিক, যা কাজে লাগে নিক। তবে কৈফিয়ত দিতে প্রাণন্ত বেচারার। জামিলা খাতুন ওর বউ এখনো বুড়ো হয়নি। সে বলে, पकड़ के ले जाएगा तुमको, हाँ कैद होगा। ইয়াকুব ম্লান হাসে। कैद হলে জামিলা আর তার ছেলে নুসরত খাঁ ভিক্ষে করবে। तो तमाम मकसूदाबाद जिला में यही मामूली आदमी का नसीब है, भीख मांगने का नसीब, ভিক্ষা চাওয়ার ভাগ্য। অবশ্য সারা মুর্শিদাবাদ জেলা কখনো দেখেনি ইয়াকুব। এমনকি লালবাগ শহরটাও ভালো করে দেখেনি সে। এত সময় কোথায় তার? সারাদিন টুরিস্ট বাবুরা আসে আর যায়। তোতা পাখির পুলির মতন বলতে বলতে সামনে হাঁটে সে। फिर ये देखिए, ये है खोजा नवाब बहादुर हस्मत मिर्जा का कब्र, और ये खोजा सरदार मिर्जा मोहम्मद दानिश का। और দেয়াল ঘেরা কবরখানা আর কেল্লার মতন প্রকাণ্ড ভাঙা দালানের চারপাশেই জঙ্গল, অজস্র ধ্বংসস্তূপ। ধারে কাছে কোনো বসতি নেই। অদূরে মুর্শিদ কুলি খাঁর কবর, কাটরা মসজিদ। কবরখানার পেছনে উঁচু দেয়াল ঘেরা পুকুর আছে। শ্যাওলা ভরা সবুজ জলে ইয়াকুব খাঁর দুরন্ত ছেলে সাঁতার কাটে। ইয়াকুব তাড়া করে ছেলেকে, जल्दी कर, जल्दी नहा, स्कूल का देर हो जाएगा नहीं तो। ছেলে কিন্তু বাংলা বুলি বলে। কাটরা মসজিদের পাশে পাঠশালায় পড়তে যায়। আহা, দুধের বাচ্চা, পাখির স্বরে পড়া বলে। তো ইয়ে হে জিন্দেগি কি রোশনি, জীবনের প্রজ্জ্বল বাতি। ইয়াকুব খাঁ মধ্যরাতে ছেলের গায়ে হাত রেখে ভাবে, একদিন নুসরত বড় হবে, বাবা মাকে নিয়ে যাবে সুন্দর একটা ঘরে। চারপাশে কোনো কবরখানা নেই। সে চাকরি করবে, বাপের মতন নচ্ছাড় চাকরি নয়, কবরখানায় নয়। জ্যান্ত মানুষেরা যেমন করে ঠিক তেমনই। সে ভূতের প্রহরী হবে না, ভূতের ঘরে থাকবে না। তবে ডাকলো কে? নির্জন বসতিহীন এই কবরখানায় এত রাতে কার দরকার হবে ইয়াকুব খাঁকে? বিছানায় শুয়ে সে অনেকক্ষণ ভাবছিল, কানের ভুল ছাড়া কিছু নয়। সারা জীবন কবরখানায় যার বাস, সে ভূত আছে মেনেও ভূতের ভয় করে না।
ইয়াকুব খাঁ অনেক রাতে ছোট কবরখানাটার ওই প্রাঙ্গণে কাউকে দাঁড়িয়ে থাকতেও দেখেছে। হ্যাঁ, স্পষ্ট দেখেছে। সঙ্গে সঙ্গে তারাও দিয়েছে, যা সো যা, চুপ সে সো যা। অশান্ত ব্যর্থ খোঁজাদের ভূতগুলো হয়তো সারা রাত সারা দিন ছটফট করে, এই তার ধারণা। কত জওয়ানি আসে তাদের বুকের ওপর বসে ফুল ছেড়ে, গোড়ের ভেতর আফসোসে নড়াচড়া করে খোঁজাদের আত্মারা। দেহ দিয়ে দেহ ছুতে যায়, হয়তো ছোঁয়া যায় না। কি দুঃখ, কি যন্ত্রণা বেচারাদের। ইয়াকুব খাঁ এইসব কথা ভাবছিল, খোঁজাদের কথা, তাদের দুঃখ যন্ত্রণার কথা। আহা, খোদাতালা মানুষকে তো একবার মাত্র একটাই দেহ দেন। ইয়াকুব খাঁ মোনাজাত করেছিল খোদার কাছে, ওরা যেন প্রত্যেকে একটা করে সুন্দরী অপ্সরা পায়। ওদের শান্তি হোক, ওদের জিন্দেগির তৃষ্ণা তৃপ্ত হোক। হঠাৎ অস্পষ্ট ধুরমুর আওয়াজ হলো কোথাও। ইট চুন বালি ঝরঝর করে ঘষে পড়ল। শিয়াল? তাই হবে, কিন্তু পরক্ষণে অস্পষ্ট কথাবার্তার আওয়াজও শুনে চমকে উঠল ইয়াকুব। ওদিকে সারবদ্ধ কবরখানার ঘর আছে, কোনোটির ছাদ আছে, আবার কোনোটির নেই। ভেতরে ঘাস আর আগাছা, কোথাও যদি বা শূন্য, সারা মেঝেই জীবজন্তুর নাদি ছড়ানো। ইয়াকুব ফের বিকৃত মুখে উঠল। লণ্ঠনের দম বাড়িয়ে বেরোল সে। বারান্দায় দাঁড়িয়ে কান পাতল। হ্যাঁ, কারা চাপা স্বরে কথা বলছে। শরীর শিউরে উঠল তার। মানুষ না ভূত ওরা? কাঁপা গলায় চেঁচালো সে, कौन कौन है? সঙ্গে সঙ্গে চুপ। ইয়াকুব লণ্ঠনটা তুলে সিঁড়ি বেয়ে নামল। ওদিকে ঘরের সামনে গিয়ে এদিক ওদিকে আলো ঘুরিয়ে দেখবার চেষ্টা করল, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। কিন্তু কথা বলার আওয়াজ সে স্পষ্ট শুনেছে। এটা কোনো মতে ভুল হতে পারে না। ধ্বংসস্তূপের উপর সাবধানে পা বাড়ালো সে। শীতের মধ্যেও ঘাম দেখা গেল তার কপালে। তুলোর কম্বলটা গরম হয়ে উঠল যেন। শেষ প্রান্তের ঘুপটি ঘরের ভেতর দাঁড়িয়ে আছে যারা, তারা মানুষ। মানুষ, কারণ এখানের ভূত অমন পোশাক পরে না। প্যান্ট কোট আর শাড়ি। একজন পুরুষ, অন্যজন মেয়ে। দরজার ভেতর লণ্ঠনটা উঁচিয়ে মুহূর্তে সে চিনতে পেরেছে ওদের। দিনের সেই বেলেল্লা লড়কা লড়কি। ইয়াকুবের মুখটা বিকৃত হাসিতে ভরে উঠল। ओह, तो आप है यहाँ पर? ये ठीक नहीं है, ठीक नहीं है। आप लोग इतनी रात में इस कब्रिस्तान में क्या मतलब से आए हो? हाँ, যুবকটি হাসছিল। আরে এসো এসো কাঁচায়, বিদেশি মানুষ, কোথায় আর যাবো বলো তো? তখন সময় অন করে বললাম যে রাত্রিটা থাকার মতো জায়গা তো দিলে না। কি বিয়ারা দেশ রে বাবা, কেউ জায়গাও দিতে চায় না। অগতা কি আর করি, তুমিই বলো খাঁ সাহেব। যুবতীটিও নির্লজ্জর মতন হাসছে। একটা মাদুর দেবে, কিছু ভাড়া নেবে বরং। সকালে বাস ধরে আমরা লালগোলায় পদ্মা দেখতে যাব। ইয়াকুব কি বলবে ভেবে পাচ্ছিল না। না, এমন কাণ্ড তার জীবনে কখনো ঘটেনি।
দিনের বেলায় যে ট্যুরিস্ট দলটি এসেছিল একটু দেরি করে এসেছিল, সন্ধ্যার সামান্য আগে। তাদের মধ্যে ছিল ওরা, যেন দলটাকে ফাঁকি দিয়ে এরা দুটিতে কেটে পড়বার মতলবে ছিল। কারণ এরা সবাই বেরিয়ে গেলে কবরের পেছনের ফুলের ঝোপ থেকে আচমকা এদের আবির্ভাব। 6টায় দেউড়ি বন্ধ করে দিতে হবে। ইয়াকুব সেই কথা বলতেই ওরা রাতের আশ্রয় চেয়েছিল। থাকবার মতন জায়গা নেই, তাছাড়া ওদের কেমন যেন বেলেল্লা মনে হচ্ছিল তার। দলের আড়ালে পরস্পরের হাত ধরাধরি, এমনকি ঝোপের ভেতর চুমু খেতেও দেখেছিল সতর্ক ইয়াকুব। মানুষ এমন বেহায়া হতে পারে? ওরা যে স্বামী স্ত্রী নয় তাও মালুম হয়েছে তার। বাঙালি হিন্দু জেনানা লোক সিঁথিতে সিঁদুর পরে। মেয়েটি সিঁথি লক্ষ্য করেছিল সে, সিঁদুর নেই। তাজ্জব। ইয়াকুব ঘর ঘর করে বলে, আমি गरीब आदमी बाबू, रात में इतना परेशानी दीते एलेन केनो? शहर में जान, होटल आचे बहुत, शहर में बहुत भद्दर आदमी भी आचे, सबाई जायगा देबे। ये कब्रिस्तान में काहे आप लोग থাকবেন? যুবকটি পকেট থেকে একটা 5 টাকার নোট বের করলো। এই নাও বকশিস ইয়াকুব খা। বড্ড বিপদে পড়েছি, তা না হলে এখানে কে আসে বলো? তুমি ভেবে দেখো। বিপদটা যে কি ভেবে পাচ্ছিল না ইয়াকুব। 5 টাকা বকশিস। কবরখানায় এই প্রহরী যে ট্যুরিস্টদের কাছে গাইড হয়ে ওঠে, তাকে বড় জোর 2-4 আনা কেউ দিয়ে যায় দয়া করে। আর ওই 5 টাকা দিলে লালবাগের যে কোনো হোটেলওয়ালা ওদের থাকতে দিত। এই শীতে লেপ কম্বলও দিত। তবে কেন এই কবরখানায় থাকবার জেদ ওদের? সে বলল, कुछ समझ में नहीं आ रहा बाबूजी, आप लोग होटल में जाइए, होटल में जाइए, यहाँ पर कुछ नहीं है। যুবতীটি ম্লান হাসল। এত রাত্রে ঠান্ডার মধ্যে তুমি তাড়িয়ে দিচ্ছ ইয়াকুব? তুমিও তো মানুষ। তর্ক করতে ভালো লাগছিল না ইয়াকুবের। সে বিরক্ত কণ্ঠে বলল, ये কি আপনাদের মতন আদমির জমিন আছে হুজুর? জঙ্গলি কবরস্তান, সাপ আছে, বাঘ भी আছে। তো কুছ খারাপ হয়ে গেলে যত পরেশানি আমার হবে। যুবকটি এবার গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, আমরা কিন্তু থাকছি, পারো তো জোর করে বের করে দাও। কি নাছোড় বান্দারে বাবা। ইয়াকুব গজগজ করতে করতে ঘরে এলো। গোল্লাই যা গোড়া, তার কি? গায়ের জোরেও এঁটে ওঠা যাবে না। জওয়ান লোক, টাকাত আছে গায়ে। ইয়াকুব বুড়ো হয়েছে, তাছাড়া চেঁচামেচি করে তো লাভ নেই। কে শুনতে পাবে? আশেপাশে কোনো বসতি নেই যে বিপদে আপদে লোকের সাহায্য পাবে সে। স্তূপগুলোই সাবধানে পা ফেলে নামবার সময় হঠাৎ তার মনে হলো টাকাটা নিয়ে এলেই বোধহয় ভালো হতো। 5 টাকা, মাসে 30 টাকা মাইনে পাই সে। এ বাজারে যে কি কষ্টে দিন কাটছে বলার নয়। জামিলা শুনলে তাকে বকবে, তার আক্কেলের নিন্দে করবে। ওই টাকায় কালকের দিন কি পরের দিনটিও হেসে খেলে কেটে যেত। আফসোস লাগে। নিজের ঘরের বারান্দায় এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে। টাকাটা চোখের সামনে অন্ধকারে উড়ছে তাজা প্রজাপতির মতন, যেন গায়ে এসে ছুঁয়ে যাচ্ছে বারবার। তুলোর কম্বলটা গরম হয়ে উঠেছে। ফের গিয়ে বেহায়ার মতন চেয়ে বসবে নাকি? বরং একটা বুদ্ধি জেগে উঠল মগজে। বরং একটা কাজ করা যেতে পারে। বারান্দার এক কোণে পাটকাঠির একটা বোঝা আছে,
জামিলা আশেপাশের এলাকা ঘুরে দিনমানে এগুলো সংগ্রহ করে আনে। এ তলাটে প্রচুর পাটের চাষ হয়। নালায় বা খালে ডোবায় চাষারা পাট পৌঁছতে দেয়। কিনারায় প্রচুর ভাঙাচোরা পাটকাঠি পড়ে থাকে। চুপি চুপি সেগুলো নিয়ে আসে গরিব দুঃখী মানুষেরা। ইয়াকুব খাঁ খাঁটি মানুষ, চোর বদমাশ নয়। তার বউ চুরি করবে এটা সে অপছন্দ করে, কিন্তু উপায় কি? চোখে দেখেও তো সব মেনে নিতে হয়। এও সেই রকম মেনে নিতে হবে ইয়াকুবকে। ওই মানুষ দুটিকে সে এক বোঝা পাটকাঠি দিয়ে আসবে, বলবে এর ওপর শুয়ে ঘুমিয়ে যান। বাড়িতে একটা বাড়তি মাদুর বা তালাই থাকলে দিতাম, কিন্তু নেই। বউ যা একটা বনে সেটাও সে বেচে আসে বাজারে। বড় কষ্টে বাস করি হুজুর। হ্যাঁ, ওনাদের জার ভি লাগবে, তো কি করা যায়? আমারা কম্বল ভি নেই একটা। কাঁথা আর চট আছে, দুটো বালিশ আছে। ঠিক আছে, একটি বালিশ তাদের দেবে ইয়াকুব। পছন্দ হলে তারা তার চটটাও নিতে পারবে। নিঃশব্দ হাসিতে ইয়াকুবের তোবড়ানো মুখটা ফুলে ফুলে উঠতে থাকলো। গা চড়াচড়ি করে শুয়ে থাকবে তুই মার্দানা অরাত। তারপর হাসিটা আওয়াজে ভাঙল এবার। বড় তাজ্জব লাগে, এমনি করে বাচ্চা জন্মায় দুনিয়াতে। দুনিয়ার বাচ্চা জন্মাবে বলে আদমিরা ফাঁকা ঘর খুঁজে বেড়ায়। আফসোস, কেউ ঘর পায়, কেউ আবার পায় না। ওরা পায়নি, তাই ওরা চলে এসেছে খোঁজাদের কবরখানায়। জানোয়ারের নাদির ওপর শুয়ে পড়তে চাচ্ছে বাচ্চার জন্ম দেবে বলে। দুটি মানুষের খুন টকবক করে ফুটবে যৌবনের উত্তাপে। দেব, আমি ঘর দেব আপনাদের। हाँ, मौत के अंधेरे में जिंदगी का रोशनी जलाइए। তারপর পাটকাঠির বোঝা, নিজের বালিশ আর চটটা নিয়ে ইয়াকুব দরজার কাছে যেতেই হুড়মুড় করে উঠে বসেছে দুটো মানুষ। লণ্ঠনটা দম বাড়ানোর ফলে অকেজো হয়ে উঠেছে ততক্ষণে। কাঁচে ঘন কালি জমেছে তখন, স্পষ্ট নজরে পড়ে না। তবু ইয়াকুব দেখতে পেল দৃশ্যটা। পোশাক আশাক বিছিয়ে ওরা শুয়েছিল দুটোতে। এত শীত, তবু ওদের নগ্ন দেহ দুটো যেন ঘামে চকচক করছিল। ইয়াকুব মুখ ফিরিয়ে দাঁড়ালো, লজ্জিত কণ্ঠস্বরে বলল, थोड़ा बिस्तर का बंदोबस्त करेছি হুজুর, तकलीफ হলেও নাচার। পুরুষটি গর্জে উঠেছে ততক্ষণে। যাও যাও বলছে এখান থেকে, ভূত কোথাকার বেয়াদব মানুষ। শের হয়ে উঠেছে জওয়ান আদমি। সে তো ঠিকই, এখন ওনার মধ্যে জানোয়ার জেগে উঠেছে। বুড়ো ইয়াকুবকে থাবার পিঠে ফেলবে, নখে বুকটা ফেরে দেবে একেবারে। তবু ইয়াকুব লুকিয়ে হাসছিল। बिस्तर यहाँ থাকলো হুজুর, আমি যাই। আপনি आराम से सो जाइए। না, বকশিসটার কথা এখন আর তোলা যায় না, উচিত নয়। জিনিসগুলো দরজার সামনে নামিয়ে রেখে ব্যস্ত পায়ে চলে এলো সে। লণ্ঠনটা সাফ না করলে আর কিছুই দেখা যাবে না। বারান্দায় বসে ফু দিয়ে আলো নিভিয়ে ফেলল সে। আর মুহূর্তে সারা কবরখানা ঘন অন্ধকারে গভীর হয়ে উঠল। কুলুঙ্গি হাতরে পিছু পাটের নেতা আনল সে। কাঁচ ঠান্ডা হবার অপেক্ষায় বসে রইল সে। সামনের বারান্দার নিচে খোঁজাদের কবর। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো প্রতিটি কবরে ভূতগুলো দেহ পাবার জন্য ছটফট করে উঠছে। আর এ কি তাজ্জব, সেই সব ভূতেরা এসে পড়েছে তার খুব কাছে। বড় ঠান্ডা অস্তিত্ব তাদের। পা বেয়ে জানু উরু তলপেট পেরিয়ে বুক থেকে গলা
ঠোঁট, মগজ সব অবধি পোকার মতন কিলবিল করে নড়ছে। সমস্ত দেহ হিম হয়ে উঠেছে ক্রমাগত। হিমে আড়ষ্ট ইয়াকুব সাঁতার কাটছিল। অসহায় নড়াচড়া কাকুতি, আগুনের জন্য আর্তনাদ, অথচ গলা দিয়ে স্বর ফোটে না কোনো মতে। 10 বছর আগেও ইয়াকুব তার মধ্যবয়সী বিবির গলা জড়িয়ে শুয়ে থেকেছে। নিভন্ত আগুনের সামনে তাপে শেষ পুলক অনুভব করেছে সে। হায়, এখন শুধু ছাই আর ছাই, ছাই আর হিম। ওই কবরে শুয়ে থাকা মানুষগুলোর দলে চলে গেছে ইয়াকুব। কে যেন ক্রমাগত ফিসফিস করে বলছে, और ये है খোজা ইয়াকুব খাঁর কোর। পাটে নেতা রেখে সে উঠে দাঁড়ালো। মনে হলো চারপাশের গাছপালা, বন জঙ্গল জুড়ে অদ্ভুত ঝড় শুরু হয়েছে। কবরখানা নড়ছে, ঘরগুলো দুলছে, পেছনের মসজিদের গম্বুজটা ভেঙে পড়ছে। দুনিয়ার চৌচির হয়ে যাওয়ার মতন এক প্রকাণ্ড আলোড়ন অন্ধকার রাতটাকে তছনছ করে ফেলছে। পায়ের নিচে মাটি দুলছে, বারান্দার থামটা আঁকড়ে ধরল সে। অস্ফুট বোবাই ধরা স্বরে চিৎকার করে উঠল, বহু বহু, জামিলা, জামিলা খাতুন, জামিলা। পরক্ষণে ভয়ঙ্কর আওয়াজ হলো খুব কাছেই। আড়াইশো বছরের কবরখানায় অবশিষ্ট জীর্ণ দালানটা হঠাৎ মুছে গিয়ে দক্ষিণে ঢাকা আকাশটা খুলে দিল। ধুলোর ঝড়ে ভেসে চলেছে ছোট বড়, উজ্জ্বল অনুজ্জ্বল অজস্র নক্ষত্র। হয়তো জামিলাই চেঁচিয়ে উঠেছিল, তফাৎ চাও, তফাৎ চাও। গল্পটা শেষ করে মুর্শিদাবাদে খোঁজা কবরখানার প্রহরী ইয়াকুব একটু হাসল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। হ্যাঁ সাহাব, ও ঘরগুলো মেহমান আর মোল্লা মৌলবীদের জন্য বানিয়েছিলেন নবাব। उस माजराते भूकंपे सब धोसे जाए और मेरामत হয়নি। क्या होगा बोलिए? मुर्शिदाबादे तो शुधु कब्र और कब्र, शुधु कब्र देखते लोग आसें, और तो कुछ भी नहीं है। जो भी है जल्दी से टुकु खत्म हो जावे। उसके बाद বললাম, আচ্ছা ইয়াকুব, তোমার ছেলে কই, কোন ক্লাসে পড়ে? लड़का कॉलेज में पढ़ছে হুজুর। খরচ কোনো রকমে নিজেই চালাচ্ছে, থাকে ব্যারামপুরে। শনিবার বিকেলে বাড়ি চলে আসে, সোমবার যাই। খুব হেডওয়ালা ছেলে হুজুর। হ্যাঁ, স্কলারশিপ পেয়েছিল এক্সামিনে। তবে সামনের বার আর এসে আমাকে দেখতে পাবেন না হুজুর। লড়কার চাকরি হলেই নিয়ে পালাবো এই ভূতের ঘর থেকে। এখানে কি আদমি থাকে হুজুর? একটু চুপ করে থেকে বললাম, আচ্ছা ইয়াকুব, ঘরগুলো ধসে পড়েছিল দেখেছি, ওগুলো সরায়নি নিশ্চয় কেউ? সরালেই তো ওদের দেখতে পেত। ইয়াকুব ঘাড় নাড়ল, নির্বিকার মুখে বলল, क्या जरूरत হুজুর? আমিও আর কাউকে বলিনি ওনাদের কথা। ওনাদের আত্মীয় কোনো সারামে পড়ে যেতেন, পড়তেন না হুজুর? এত নিষ্ঠুর এই লোকটা। আমার খুব খারাপ লাগলো এতক্ষণে। দুটি যুবক যুবতী ওই ধ্বংসস্তূপে নিরুদ্দিষ্ট হয়ে গেছে, আর কাউকে সে কথা জানায়নি সে। নাকি সবটাই বানানো গল্প? হয়তো আমার মতন আরও কতজনকে এই গল্প বলে চমক লাগিয়েছে ইয়াকুব। সম্ভবত তাই ইয়াকুব আমাকে একটা মজাদার গল্প শুনিয়েছে মাত্র। কিছুক্ষণের মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় হলো মনের ভেতর। হাসতে হাসতে বললাম, তুমি লেখাপড়া জানলে জবর কিতাব লিখতে পারতে ইয়াকুব খাঁ। খুব চমৎকার গপ্প শায়রি করতে পারতে। ইয়াকুব বিস্মিত দৃষ্টিতে তাকালো আমার দিকে, তারপর উঠে দাঁড়ালো সে। বলল, ঠিক হ্যাঁ, আসুন। আপনি बहुत शरीफ आदमी আছেন, और अपना की बोलते भी हमारी इच्छा হলো। किसी को ये बात हमें बोली नहीं हुजूर, खुदा कसम। आइए देखिए। দক্ষিণ পূর্বে ধ্বংসস্তূপের পাশে একটা মাত্র দেয়াল খাড়া হয়ে আছে।
সেখানে আঁকা বাঁকা হরফে নাম লেখা আছে অনেকগুলো। একদা ট্যুরিস্টরা এসে লিখে গেছে। এখন এদিকে কেউ আসে না, এলে কবর দেখেই চলে যায়। ইয়াকুব আঙুল তুলে দেখালো। মুহূর্তে আমার গা শিউরে উঠেছে, পা দুটো কাঁপতে লেগেছে। ইটের স্তূপের ফাঁকে আগাছার ঝোপ, তার শেকড়ে জড়ানো একরাশ ধূসর চুল, তার পাশেই একটা মরার মাথা, কিছু হাড়। ইটগুলো কবে কে হয়তো সরানোর চেষ্টা করেছিল, সেই চিহ্ন স্পষ্ট। ইয়াকুব হাঁটু দুমড়ে বসে কয়েকটা ইট আর চুন সুরকির পিণ্ড সরাতে থাকলো। মাকড়সার জাল, ওই ঢিপির ঝোপ, আর তার নিচে আরেকটা মরার মাথা, এক টুকরো ধূসর কাপড়। কাপড়ের টুকরোটা আমার হাতে দিয়ে সে বলল, क्या देख रहे हो? গুঁড়ো হয়ে গেল কাপড়টুকু। কিছু পেলাম না। মুন্ডু দুটোর দিকে তাকালাম। দেহের জন্য রক্ত, মাংস, বাসনা, কামনা আর প্রেম ভালোবাসার জন্যে একটু গভীর আকুতি আমাকে অস্থির করে তুলেছিল। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছা করছিল, কিন্তু পারছিলাম না। সযত্নে ঢেকে দিল ইয়াকুব। তারপর হাত দুটো ঝেড়ে উঠে দাঁড়ালো। সাদা ভুরু, সাদা গোঁপদাড়ি, তোবড়ানো বিবর্ণ মুখ, আর চোখের কোণায় পিছুটি ছাপিয়ে জল ঝরছে। দাড়ি ভিজে যাচ্ছে বুড়ো প্রহরীর। हाँ, ये अफसोस जिंदगी का। आदमी इसी तरह घर ढूंढ रहा है दुनिया में। या खुदा। ঘর, মানুষরা জন্ম দিতে চাই বলে, মানুষরা জন্মাবে বলে মানুষেরা ঘর খুঁজছে। নিভৃত নির্জন ঘর, প্রকৃতির গভীরে, যেখানে উই ঢিপি, জানোয়ারের নাদি, ব্যাঙের ছাতা, ঐতিহাসিক পুরনো দালান। তবুও কেউ পায়, কেউ পায় না। আবার কেউ পেয়েও সব হারায়। বললাম, চলি ইয়াকুব, 3টে ট্রেন। সে মুহূর্তে ঘরের জন্যে আমার মনে তাড়া লেগেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ঘর। গল্প পাঠে অনিব্রত, শামীম এবং পম্পা। গল্পের পরিচালনায় আমি অনিব্রত। তো আজকে এটুকুই। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।